দেশে 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত। টিকা নিলেও স্বাস্থ্যবিধি না মানায় কারণ বলছেন চিকিৎসকরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন, অবদান স্মরণ বিশ্ব নেতাদের, অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষক, মন্ত্রণালয়ের কাছে ঝরে পড়াদের হিসাব দেয়। স্বাস্থ্যবিধি মেনে আজ শুরু হচ্ছে অমর 21শে গ্রন্থমেলা। পরিসর হচ্ছে দ্বিগুণ, মাস্ক পরা বাধ্যতামূলক। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। সারা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। অসচেতনতা এবং টিকা নিলেও স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। হঠাৎ আক্রান্ত বেড়ে যাওয়ায় সবাইকে মুখোশ পরা সহ নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলো। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এবছর জানুয়ারিতে মাগুরায় করোনা শনাক্ত রোগী ছিল 13, আর ফেব্রুয়ারিতে শনাক্ত হয় 4 জন। আর চলতি মার্চ মাসের 15 দিনেই 8 জন শনাক্ত হয়েছে। এর মধ্যে 15 মার্চ শনাক্ত হয়েছে 6 জন। নরসিংদীতে গত 15 দিনেই আক্রান্ত হয়েছেন 65 জন। এর আগে ফেব্রুয়ারিতে 36 এবং জানুয়ারিতে 32 জনের শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণ রোধে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং সচেতনতার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। উপসর্গ দেখা মাত্রই আপনারা নিকটস্থ সরকারি হাসপাতালে আপনার জরুরি বিভাগ অথবা বহির্বিভাগে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। দীর্ঘ 1 মাস করোনা শূন্য থাকার পর শরীয়তপুরে আবারও সংক্রমণ শুরু হয়েছে। গত 1 সপ্তাহে জেলায় অন্তত 5 জনের দেহে মিলেছে ভাইরাস। করোনা বৃদ্ধির কারণ হিসেবে মাস্ক ব্যবহার না করা এবং অসচেতনতাই দায়ী করছে প্রশাসন। অনেকে মনে করছে যে কোভিড ইনজেকশন দেওয়ার পর হয়তো আমাদের আর স্বাস্থ্যবিধি না মানলেও চলবে, কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেশন পরেও অনেকে এই স্বাস্থ্যবিধি মানছে না, যার ফলে পজিটিভ সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা বাড়ছে দেশের প্রায় সব জেলায়। সভা সমাবেশ, ওরসসহ নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন বেড়েছে। এছাড়া মানুষের ভিড় বেড়েছে বাজার, রাস্তাঘাট, শপিং মলে। সংক্রমণের হার কমাতে নমুনা সংগ্রহ এবং চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার লোকজন। বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, নইলে আরো ভয়াবহ রূপ ধারণ করবে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থার কথা বলছে প্রশাসন। গণপরিবহন যতখানি সম্ভব কম ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় অনুষ্ঠান পারলে না করাই ভালো। এমন পরিস্থিতিতে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে 219টি ল্যাবে 24 ঘন্টায় 24,275 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,865 জনের, যা 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.68%। এদিকে করোনায় একদিনে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 8 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,608 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ানো 5,62,752 জনে। সুস্থ হয়েছেন আরও 1,510 জন। এ নিয়ে মোট সুস্থ 5,15,989 জন। সব অপতৎপরতা রুখে দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের ভাষণে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বলেছেন বাংলাদেশের পাশে থাকার কথা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 10 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের থিম ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়। অনুষ্ঠানে দেখানো হয় মুজিব চিরন্তন থিম নিয়ে তৈরি অ্যানিমেশন, মুজিব বর্ষের থিম সং, বিমান বাহিনীর ফ্লাইপাস্টের প্রামাণ্য চিত্র। এরপর চীন, জাপান, কানাডার রাষ্ট্র ও সরকার প্রধানদের পাঠানো ভিডিও বার্তা শোনানো হয়।
Under Prime Minister Hasina's leadership, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করে চলেছে। সোনার বাংলা গড়ে তুলতে সবসময় সহযোগিতা করবে চীন। with a GDP growing more than 6. Sheikh Mujibur Rahman. আপনারা আজ স্বাধীনতার 50 বছর পালন করতে পারছেন কারণ শেখ মুজিবুর রহমান স্বাধীন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলেন। We as leaders and citizens. স্বাধীনতার সময় থেকে সোনার বাংলা অর্জনে জাপান সহায়তা দিচ্ছে। এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি বলেন, বঙ্গবন্ধু বহু প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। He was an uncompromising advocate of democracy and political freedom. শেখ মুজিব বহু প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। দক্ষিণ এশিয়ার একজন মহান নেতা ছিলেন তিনি, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের এবং অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। তারা নানা অপতৎপরতার মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর শুভ জন্মদিনে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন অগ্রগতির পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যাই। অনুষ্ঠানে আগত অতিথিদের মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক উপহার দেয়া হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যার নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা, সেই ধন্য পুরুষের জন্মশতবার্ষিকীতে তাকে শুধু বাংলাদেশ নয়, স্মরণ করলেন বিশ্ব নেতারা। জাতির জনকের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক অনন্য আয়োজন, যেখানে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের জন্য মানুষের স্বার্থে রাজনীতি করার আহ্বান জানালেন বিশ্ব নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শৈশবে অন্যদের থেকে আলাদা ছিলেন শেখ মুজিবুর রহমান। ছেলেবেলা থেকেই পরোপকারী ছিলেন বঙ্গবন্ধু। ছোট বয়স থেকেই তিনি শিখেছেন ধৈর্য, অধ্যাবসায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এই কিশোর বালকের মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, সর্বস্তরের মানুষের সাথে মিশে যেতে পারত। একবার কেউ ওনার সান্নিধ্যে আসলে সে ভক্ত হয়ে যেত। লায়ন কিংয়ের মুফাসাকে যেভাবে নিজের কাছের একজন বিশ্বাসঘাতকতা করলো, মুজিবের সাথেও খুব ঘনিষ্ঠ স্কারের মতো কিছু দুষ্ট লোক হিংসা ষড়যন্ত্র করে পৃথিবী থেকে সরিয়ে দিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বুধবার বিকেলে শিশুদের সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। রাত 8:30 পর্যন্ত এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের বরেণ্য শিল্পীরা। আনুষ্ঠানিকতা শুরু হয় শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আলোচনার পর শুরু হয় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সাংস্কৃতিক আয়োজন। আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। জনগণের ঐক্যবদ্ধ প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র, তুলে ধরা হয় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন। গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। গান, নাচ, অভিনয় ছাড়াও জাতির পিতার স্মরণে মঞ্চস্থ হয় বিশেষ নাটক। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বন্দুকের নলের সামনে অটল শেখ মুজিবর দেশের কাজ করছে, অন্যায় তো করছে না। দেশি বিদেশি শিল্পীদের অভিনয় শৈলীতে তুলে ধরা হয় বাংলার এ মহামানবের আন্দোলন সংগ্রামের ইতিহাস। ফুটিয়ে তোলা হয় রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাই। কোনো অবস্থাতেই আমাদের নিয়ে চিন্তা করো না, দেশের আজ তোমাকে প্রয়োজন। বর্ণিল আতশবাজির মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নানা অনুষ্ঠান চলবে ২৬ মার্চ পর্যন্ত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। বঙ্গবন্ধুর পথ ধরেই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উঠে এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অগ্রগতিকে ত্বরান্বিত করতে দক্ষ জনশক্তি এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেন তারা। পাশাপাশি টেকসই অর্থনীতির জন্য আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ তাদের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত অর্থনীতি। বেশিরভাগ সড়ক, সেতু ও অবকাঠামো বিনষ্ট করেছিল পাক হানাদাররা। স্বাধীনতার পর সাহায্য নির্ভর বাংলাদেশের পরিচয় থেকে বেরিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়েছিলেন বঙ্গবন্ধু। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে তোলাই ছিল তার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল বিষয়। কৃষি ঋণের ব্যবস্থা করলেন, ব্যাংকগুলোকে সাজালেন, সব মিলে তিনি এগোতে থাকলেন। শিল্প বাধ্য হয়ে তিনি রাষ্ট্রীয়করণ করলেন এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা ছিল ২৫ লক্ষ টাকা থেকে তুলে ৩ কোটি টাকায় নিয়ে গেলেন। তার মানে দেশটি চলছিল মহাসড়কেই ছিল, উন্নয়নের মহাসড়কেই ছিল। বঙ্গবন্ধুর উন্নয়ন চিন্তা ছিল সব শ্রেণীর জন্য। কৃষিকে অগ্রাধিকার দিয়ে তিনি স্বনির্ভর পরিকল্পনা সাজিয়েছিলেন। তবে দেশের উন্নতি হলেও ধনী গরিবের বৈষম্য নিয়ে সতর্ক করেন এই অর্থনীতিবিদ। পেশাভিত্তিক কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষ সমান হবে, আয়ে সমান হবে, মর্যাদায় সমান হবে। এইখানে পুঁজিবাদী অর্থনীতি প্রবৃদ্ধির এমন একটা শক্তি সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টি করলেন, তাতেও কুলিয়ে উঠতে পারছেন না। বঙ্গবন্ধুর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে একের পর এক লক্ষ্য পূরণ করে চলছে, যার ফলে গত ৫০ বছরের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তার ৭৩ ভাগে হয়েছে গত ১২ বছরে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সিলেটে চলছে ৩ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান। আয়োজনে রয়েছে জাতির পিতার স্মরণে নাচ, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি আলোচনা সভা। এছাড়া বঙ্গবন্ধুর জীবন নির্ভর দুর্লভ কিছু স্থির চিত্রের প্রদর্শনী রয়েছে এই আয়োজনে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে শুক্রবার পর্যন্ত। টঙ্গীপাড়ার যে ঘরে জন্মেছিলেন স্বাধীন বাংলার স্থপতি, সেই ঘরের আদলেই তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চ। সিলেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলছে এই জেলা স্টেডিয়ামেই। প্রতিদিন নান্দনিকভাবে তুলে ধরা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনকালে বিভিন্ন সময়ের দুর্লভ স্থির চিত্র। এছাড়াও গান, কবিতা, প্রবন্ধ পাঠ এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে জাতির পিতাকে উপস্থাপন করছেন শিল্পীরা। ওনার কর্মময় জীবনের সব ছবি নিয়ে প্রদর্শনী। আমি নিজেও আসলে এখানে অনেক দুর্লভ কিছু ছবি দেখলাম যা আগে কখনো দেখি নাই। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, গান তাদের কণ্ঠেও তুলে রেখে যাচ্ছি আগামী প্রজন্মের কাছে, এবং এদের হাত ধরেই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু উৎসবে এসে, শিশু কিশোর উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে নৃত্য, গান এবং নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে বর্ণাঢ্যভাবে তুলে ধরতে এই উৎসব বলে জানান আয়োজকরা। আমরা মহানায়কটা প্রত্যেকটি উপজেলায় আমরা এটা প্রদর্শনী করব। উপজেলার প্রদর্শনী শেষে আমাদের চিন্তা আছে যে আমরা বিভিন্ন জেলায় প্রদর্শনী করতে করতে গিয়ে আমরা টুঙ্গিপাড়ায় গিয়ে শেষ প্রদর্শনী করব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব আয়োজন সবার জন্য উন্মুক্ত। উৎসব শেষে প্রত্যেক উপজেলায় গীতি, নৃত্যনাট্য, মহানায়ক পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।
করোনায় 1 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই সময়ে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বেকার হয়ে পড়েছে অনেক শিক্ষক। কিন্তু মন্ত্রণালয়ের কাছে ঝরে পড়া শিক্ষার্থীর যেমন হিসাব নেই, তেমনি শিক্ষকদেরও নেই। এতদিন পরে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানালো মন্ত্রণালয়। করোনার কারণে গত বছরের 18 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিক্ষার্থী। তেমনি একজন কাউসার রাজধানীর একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। করোনায় কর্মহীন হয়ে পড়েন তার বাবা, বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। কাউসার এখন আজিমপুরের একটি বাজারে সবজি বিক্রি করে। স্কুল খুললেও ক্লাসে ফিরতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। আমি আবার পড়াশোনা করতে চাই, সুযোগ পাইলে আবার স্কুলে চলে যাব। শিক্ষকরা বলছেন এই সময়ে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী, বাল্যবিবাহ বেড়েছে, কর্মহীন হয়ে পড়েছেন অনেক শিক্ষক, পেশাও বদলেছেন অনেকে। এই ক্ষতি পোষানো কতটুকু সম্ভব তা নিয়ে রয়েছে সংশয়। অনেক প্রতিষ্ঠানের অনেক শিক্ষক রয়েছে যারা ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে গেছে বা অন্য কিছু করার চেষ্টা করতেছে। অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকে মানবত জীবনযাপন করছে। করোনার সময়ে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়েছে তার সঠিক হিসাব নেই মন্ত্রণালয়ের কাছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এখন থেকেই শিক্ষার্থীদের তথ্য নিতে হবে, সেই সঙ্গে ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। মন্ত্রণালয় বলছে শিক্ষা খাতে কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিরূপণে কাজ চলছে। এরপর সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যে এটা একেবারে মেথডিক্যাল স্টাডি এবং খুব বড় ধরনের ডেটা নিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। আর সেই ভিত্তিতে আমরা 2021 সালে ব্যবস্থা নেব। এদিকে 30 মার্চ স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত থাকলেও করোনা সংক্রমণ বাড়ায় তাও অনিশ্চিত হয়ে পড়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আজ শুরু হচ্ছে 2021 সালের বাংলা একাডেমির অমর 21 গ্রন্থমেলা। এবারের আয়োজন আরও বিস্তৃত পরিসরে। বৃষ্টি হলে বইপ্রেমীদের আশ্রয় দিতে মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে 4টি শেড। ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে স্টলের ওপর ত্রিপলের পরিবর্তে দেওয়া হয়েছে টিনের ছাউনি। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বইমেলার স্টল নির্মাণের কাজ। এরই মধ্যে দাঁড়িয়ে গেছে স্টল ও প্যাভিলিয়নের কাঠামো। বুধবার রাতের মধ্যে শেষ হয়ে যাবে বাকি কাজও। মেলার পরিসর গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এবার প্রায় 15 লাখ বর্গফুট আয়তনে বিস্তৃত হচ্ছে বইমেলা। প্রথমবারের মতো রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থাকছে নতুন একটি গেট। মেলার সব প্রবেশ পথে থাকছে হ্যান্ড স্যানিটাইজার, প্রবেশে মাস্ক পরা বাধ্যতামূলক। ঝড় বৃষ্টি তো হতেই পারে যে সময়টিতে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো ট্রিপল ব্যবহার করলে পানি পড়ে, কখনো ছিদ্র থাকে, সেই জন্য আমরা টিনের ব্যবস্থা করেছি। আমরা আর্চওয়ে বসাবো 12টি করে 3 জায়গায়। তো সেখানে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। কেউ যদি মাস্ক পরে না আসে তো আমরা আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, তারা তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করবে। করোনা পরিস্থিতির কারণে এবারে মেলায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা জানিয়েছেন প্রকাশকরাও। মাস্ক পরে মেলায় আসার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে মাস্কও থাকবেন, গেটে থাকবে, সবকিছুই ব্যবস্থা করবেন। এটা আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ করবেন এবং আমরা সমিতির পক্ষ থেকেও 2 সমিতির পক্ষ থেকেও আমরা সবাইকে এই নির্দেশনা দিয়েছি যেন সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসেন। বৃহস্পতিবার বিকেল 4টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার গ্রামীণফোনের সার্ভার থেকে 3.5 কোটি টাকা চুরির চেষ্টা করেছে দেশীয় একটি চক্র। নানাভাবে এরই মধ্যে 72 লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি। 4 জনকে গ্রেপ্তারের পর সিআইডি জানাচ্ছে এই চক্রের একজন গ্রামীণফোনের সার্ভিস প্রোভাইডার সংস্থার কর্মী। সার্ভারে এদের ঢোকার অনুমতি থাকায় এই ডিজিটাল চুরি সম্ভব হয়েছে। গত অক্টোবরে রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে গ্রামীণফোন। এতে অভিযোগ করা হয় তাদের সার্ভার থেকে 3.5 কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হয়েছে।
আসামি করা হয় কল সেন্টারের সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোয়েস লিমিটেডের কর্মী রাজু সরকার ও শুভ্রদেবকে। এছাড়া আইটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উইপ্রো লিমিটেডের কর্মী দুলাল হোসেন ও নিজেদের রিটেইলার মিজানুর রহমানকেও আসামি করা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের কাছে। গ্রেপ্তার হয় রাজু, শুভ্র, মিজান। তাদের তথ্যে গ্রেপ্তার হয় শান্ত নামে আরো একজন। ও হয়তোবা একটু লাভ বেশি পাইছে, ওরা লাভ দেখাইছে, ওই জন্য কিছু টাকা বিক্রি করছে, তাতে অবশ্য অপরাধ। সিআইডি জানাচ্ছে রাজু, শুভ্র ও দুলাল গ্রামীণ ফোনে সার্ভিস প্রদানে কাজ করায় তাদের সার্ভারে অ্যাক্সেস ছিল। সেখান থেকেই তাদের চুরির বিষয়টি মাথায় আসে। জিপির রিটেইলার মিজান ও কয়েকজন কর্মীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডিজিটাল চুরি সংগঠিত করে। এরা খুবই এক্সপার্ট, সাইবার এক্সপার্ট, তারা এই কাজগুলো করেছে এবং তারা স্টাফ হওয়াতে তারা এইভাবে কিভাবে করতে হয়, কিভাবে এখানে অ্যাক্সেস পাওয়া যায়, কিভাবে এইসব ক্রাইমগুলো করা যায় তারা জানা ছিল। গ্রামীণ ফোনের সার্ভারে ঢুকে 3.5 কোটি টাকা চক্রটি নিজেদের 29টি পোস্ট পেইড নম্বরে স্থানান্তর করে। পরে এসব ফান্ড ফ্লেক্সিলোড ব্যবসায়ীদের কাছে পাঠায়। ফ্লেক্সি গিফট হিসেবে 3,396 জন ক্রেতার কাছে বিক্রির মাধ্যমে হাতিয়ে নেয় 72 লাখ টাকা। তবে অলরেডি প্রায় 72 লাখ টাকা সেখান থেকে নিয়ে গেছে। এই সংক্রান্তে আমরা যেসব আসামিরা ছিল সেখান থেকে আমরা অলরেডি 4 জনকে অ্যারেস্ট করেছি। আমরা 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে উপস্থাপন করেছি। সেখান থেকে 2 জন কোর্টে তারা স্বীকার করেছে। এ বিষয়ে লিখিত বক্তব্যে জিপি জানিয়েছে, গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ডিজিটাল চুরি ঠেকাতে গ্রামীণ ফোনের কর্মীদের ওপর নজরদারি বাড়ানোর তাগিদ সিআইডির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে আগুনে 3 রোগী মারা গেছেন। বুধবার সকাল 8টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। বাকি রোগীদের বার্ন ইউনিট সহ অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক দাবি করেন আগুনে নয়, চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। তবে স্বজনদের অভিযোগ, আগুন লাগার পর তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ঢাকা মেডিকেলের করোনা রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে সকাল 8টার দিকে আগুন লাগে। 12 নম্বর বেডের অক্সিজেন চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান মুহূর্তেই ছড়িয়ে যায় আগুন ও ধোঁয়া। আইসিইউ ভর্তি থাকা 14 রোগীর মধ্যে 3 জনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক বলছেন, রোগীদের স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 14 জনের ভিতরে চিকিৎসারত অবস্থায় আমরা 3 জনকে মৃত্যুবরণ করেছেন। পাশে একটা আমাদের আইসিইউ মানসম্পন্ন একটা এইচডিইউ রয়েছে, সেখানে আমরা স্থানান্তর করি এবং কয়েক মিনিটের ভিতরে আমরা সব পেশেন্টকে ইভাকুয়েট করতে পারি। তবে স্বজনরা অভিযোগ করেন, রোগীদের উদ্ধারে তাৎক্ষণিক কেউ আসেনি। বাঁচতে ছিল, ওরা কেউ ঢুকতে চাইছিল, ওদের ঢুকতেও দেয় না এবং পুরা রুমটা অন্ধকার হয়ে গেছে এবং ওনারা লাইফ সাপোর্টে ওনাদেরকে বের করতে পারে নাই। ওরা এই অবস্থায় দমায়, ওরা মারা গেছে। স্মোক 8 নম্বরে ছিল, কিন্তু অক্সিজেনের অভাবের কারণে মারা গেল। স্বজনদের অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিচালক। যারা 3 জন মৃত্যুবরণ করেছেন তারা অগ্নিদগ্ধের কোনো কারণ ঘটেনি। কোনো পেশেন্ট কিন্তু আগুনে অগ্নিদগ্ধ হয়নি অথবা স্মোক থেকে যে তারা মৃত্যু হয়েছে এরকম কোনো ঘটনা আমরা আপাতত দেখতে পারিনি। তবে এটা তদন্তধীন একটা ব্যবস্থা, তদন্ত করে আমরা আরো ফাইনাল একটা ডিসিশনে আসতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত আইসিইউ চালু হতে বেশ সময় লাগবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় লিঙ্গের মানুষ যেমন সামাজিকভাবে অবহেলিত, তেমনি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটা হত্যাকাণ্ডকেও খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। 2006 সাল থেকে এই পর্যন্ত রাজধানীতে এই সম্প্রদায়ের 5 জন গুরুমার মৃত্যু হলেও কোনোটিরই বিচার হয়নি। দীর্ঘদিন ধরে জামিনে আসামিরা রাজধানীতে অবস্থান করেও অনেকে রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। 2006 সালে রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে প্রথম খুন হন কামারপাড়ার গরুমা কাজল। এর ঠিক 2 বছর পরে একই এলাকায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয় পিঙ্কি নামে আরেক গরুমাকে। এছাড়া 2016 সালে মগবাজারের গরুমা হায়দারকে গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে কুপিয়ে মারে সন্ত্রাসীরা। হায়দারের শিষ্যদের দাবি, তাকে কারা কিভাবে মেরেছে তার প্রায় সবটাই জানেন তারা।
এতদিন পরও গরুমা হত্যার বিচার না পাওয়ায় আক্ষেপ আছে তাদের মনে। আমার গরুর সূত্র স্বপ্না হিজরা কচি হিজরা, তোকে জানে মারবো না, তোর পায়ের রক কেটে দেবো, তুই সারা জীবন পঙ্গু হয়ে থাকবি। যখন গরু মারা গেছে তার 7 দিন পরে এই কথা ও আমাকে বলছে, স্বপ্না বলছে। 7টা লোক ঢোকে একটা লোকের পায়ে মারে, আর ঘরের মধ্যে 20 জন 25 জন লোক ছিল, তাদেরকে একটা টোকা লাগলো না কেন? এসব মামলার চার্জশিট জমা হলেও আসামিদের কেউ আছেন জামিনে, অনেকেই আবার ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় কমিউনিকেশন গ্যাপের কারণে বা যথাযথ সময়ে মানে সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক সময় হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু আমাদের আইন প্রয়োগের আওতার বাইরে কেউ যেতে পারবেন না, সেটা আমরা বলতে পারি। বিভিন্ন সময় ঘটলেও এসব হত্যার পেছনে একই চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে। 3 গুরুমাকে হত্যার জন্য পেশাদার খুনিকে দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত দাবি করে এসব কথা জানিয়েছেন এক নারী। কোচি এ পর্যন্ত আমার দিয়ে 3টা মার্ডার করাইছে, কাজল, পিঙ্কি, হায়দার। খারাপ হইলো আমার আরো অকাম করাবো, আলাইরে মারবো, আমি মারি না। আমি মারি না দেখে আমি খারাপ হয়ে গেলাম গা। আমি ভালো হইতে চাই, আমার জেল পাট যাই হোক, আমি ভালো হইতে চাই। 2016 সালে মিরপুরের কোকিলা গুরুমা হত্যার কোনো আসামি কারাগারে নেই। স্বীকারোক্তি দেওয়ার পরও জামিন নিয়ে দেশ ছেড়েছে খুনিরা। রাকিবে পায়েলকে, মমতাকে উকিলের মাধ্যমে দিয়ে তাদেরকে জেলখানাতে আইনের মাধ্যমে তাদেরকে জামিন করে আনিয়ে রাকির বাসা তাদেরকে স্থান দিয়ে মাসের পর মাস তারা তাকে লালন পালন করছে। কোর্ডিনেটর লাস্টে যখন চৌধুরী পেশা আসলো, পেশা আসার পরে 2 জনকে তারা আবার সে ইন্ডিয়া পাচার করে দেয়। তবে হত্যার দায় অস্বীকার করে অভিযুক্ত রাকিবের দাবি, হত্যাকারীদের ভারতে পাঠানোর বিষয়টি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়েরই সিদ্ধান্ত ছিল। ওদেরকে জামিন কে করছে, কারা করছে, এগুলো আমার জানার দরকারও না, আমি জানিও না। যদি বলেন যে ইন্ডিয়াতে ওদেরকে আমরা বিদায় করে দিছি, এটা শুধু আমাদের একজনের ডিসিশনে বিদায় হই নাই, সম্প্রদায় থেকে সবাই সমষ্টিগত হয়ে বের করে দিচ্ছে। এখানে রাখি শুধু একা ইনভলভ না। 2018 সালে এই বাড়িতেই খুন করা হয়েছিল কোকিলাকে। কাদের প্রভাবে হত্যাগুলোর বিচার করা সম্ভব হচ্ছে না, সেই মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মচারীর যোগ সাজসে বাসাবাড়িতে এসব সংযোগ দিচ্ছে অসাধু ঠিকাদাররা। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। যদিও কর্তৃপক্ষের দাবি, অভিযোগের প্রমাণ পেলে কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক মাস আগে 1,30,000 টাকার বিনিময়ে গ্যাস সংযোগ নেন ফেনীর ছাগলনাইয়ের এক গ্রাহক। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযানের সময় তিনি জানতে পারেন তার সংযোগটি অবৈধ। তো দালালে ভরে গেছে, এখন তো আর আমরা কিছু করার না, আমরা তো সাধারণ নাগরিক। আমরা 5ও আমাদের কিনি আমরা লাগাইছি, 5-এর টাকাও গেছে, লাইনও গেছে, গ্যাসও গেছে, বহুত টাকাও গেছে। জেলায় এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। ফেনীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বাখরাবাদ কোম্পানির বৈধ গ্রাহক সংখ্যা প্রায় 33,000। তবে প্রকৃত গ্যাস ব্যবহারকারীর সংখ্যা এর প্রায় দ্বিগুণ। প্রত্যেকটা ফ্যামিলি 1,30,000 টাকা করে দিয়েছে এবং ওনারা বলছে যে কি আমাদেরকে বৈধ করে দিবে। টাকা জমা দিছে, হে লাইন দিছে, বইও হে বানাই দিছে, হে বলছে এটা বৈধ লাইন। ভুয়া চাহিদাপত্র ও কার্যাদেশ তৈরি করে কিছু কর্মচারীর যোগ সাজসে অসাধু ঠিকাদাররা এসব অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনিয়ম দুর্নীতি প্রমাণ মেলায় সম্প্রতি 8 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। লোকজনের সিল সাকর মেরে অনেক দেখা যায় অন্য মানুষ যারা এই সিন্ডিকেটের কাজ করে তারা এই কাজগুলো করে। অমুকে এই কাজের সাথে জড়িত, আপনারা যদি অভিযোগ করেন স্পেসিফিক, আমরা অফিসিয়ালি ব্যবস্থা নেব। এদিকে ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় কমছে গ্যাসের চাপ। নিয়মিত বিল পরিশোধ করেও ভুগতে হচ্ছে বৈধ ব্যবহারকারীদের। সবার গ্যাস থাকে না, 2টা বাজে আসে, আবার রাত্রে কিছুক্ষণ থাকি, আর আবার চলে যায়। এখন আমাদের গ্যাসের বিলটাও দিতে হচ্ছে, সিলিন্ডারও কিনতে হচ্ছে। এরপর আমরা কর্তৃপক্ষকে জানাইছি, লিখিত দরখাস্ত দিছি, আমরা বহু লোক লই যাইও সেখানে অফিসে জানাইছি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য মতে গত 3 মাসে বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় 2000 অবৈধ সংযোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানসিক আঘাতে তছনছ হয়ে গেছে 2 ভাই বোনের জীবন। হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দুর্বিষহ জীবন কাটছে আসমা ও জাহাঙ্গীর নামে মানসিক ভারসাম্যহীন এই 2 ভাই বোনের। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না কিশোরগঞ্জের কটিয়াদির হতদরিদ্র পরিবার। কাটছে মানবেতর জীবন। ভাগ্যর নির্মম পরিহাস, শেকলবন্দি 2 ভাই বোনের জীবন। দিন কিংবা রাত এভাবেই শেকলবন্দি দুর্বিষহ জীবন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গণেশগাঁও গ্রামের আসমা খাতুন আর তার ভাই জাহাঙ্গীর মিয়ার। তবে জীবনটা এমন ছিল না তাদের, দুজনেই ছিলেন সুস্থ স্বাভাবিক। 14 বছর আগে আসমা খাতুন পোশাক কারখানায় কাজ করেই ধরেছিলেন সংসারের হাল। পরিবারের দাবি, এক প্রতারকের ফাঁদে পড়ে জমানো অর্থ হারায় আসমা। সেই শোক সইতে না পেরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। এরপর বোনের সহযাত্রী হয় ভাই জাহাঙ্গীরও। ছাত্র জীবনের প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রেহাই পেতে 2016 সালে আসমা আর 2018 সালে জাহাঙ্গীরের পায়ে পরানো হয় লোহার শিকল। পরিবারের অসচ্ছলতায় এই দুই ভাই বোনের চিকিৎসাও হয়নি সেভাবে। বর্তমান অবস্থা এখনো উন্মাদ মনে হয় না তাদেরকে। তারা মনে হয় একটু সামান্য চিকিৎসা পেলে হয়তো বা তারা সুস্থ জীবনে ফিরে যাবে। এরা দুইজনেই খুব একটা মারাত্মক এফেক্টিভ না, ঠিক এদের যদি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় তাহলে আমাদের মনে হয় যে তারা সুস্থ হবে। আপনার দেড় বাহিরা এখানে রোদ বৃষ্টি, এখানে ঝড়, এখানে শীত, ফুল শীতের মধ্যে এখানে তাই দুনোরা ভাই বোন শীত পার করছি। অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার। বাচ্চাদের একটা রাইট আছে, তাদের অধিকার আছে সুস্থ হয়ে বাঁচার। এই অধিকারের প্রতি, এই দাবির প্রতি আমি সম্মান রেখে বলছি, আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে যা কিছু করা দরকার বা এটা মন্ত্রণালয়ের পক্ষ, সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু আমার পক্ষ থেকে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। আমরা এদের ব্যাপারে খোঁজখবর নেব, তাদের চিকিৎসার ব্যাপারে আমরা সহায়তা করব। তাছাড়া তাদের যদি ভাতার প্রয়োজন হয় আমরা তাদের জন্য ভাতারও ব্যবস্থা করব সমাজসেবা অধিদপ্তর। স্থানীয়রা চান মানসিক ভারসাম্য হারানো দুই ভাই বোনের জীবনে আসুক কোনো সুখকর সমাধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবছর দীর্ঘমেয়াদী বন্যার প্রভাবে আমন জাতের ধানের ফলন কম হয় টাঙ্গাইলে। ঘাটতি পুষিয়ে নিতে বোরোর ফলন বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। হাইব্রিড জাতের বোরো আবাদে আগ্রহী করতে জেলার 60,000 কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। দীর্ঘমেয়াদী বন্যার কারণে এবার টাঙ্গাইলে বেশ কিছু এলাকায় নাভি জাতের আমন ধান রোপণ করেছিল কৃষকরা। এটি এড়ে জেলায় আমন ধানের গড় ফলন কমে যায়। সেই ঘাটতি পুষিয়ে নিতে বোরো ধানের আবাদে বাড়তি মনোযোগ দিয়েছে কৃষি বিভাগ। সরকারি প্রণোদনার আওতায় ফলন বাড়াতে জেলার প্রায় 60,000 কৃষককে বিনামূল্যে দেওয়া হয়েছে উচ্চ ফলনশীল ধানের বীজ। সবগুলো টেকনোলজির সমন্বয় ঘটাতে পারলেই যে কোনো ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বীজের কথা বললাম যে ভালো বীজ এনশিওর করছি, আমরা সঠিক মূল্যে সঠিক সময় দিতে পারছি। আমরা যাতে সুষম সার ব্যবহার হয় মাঠে, তার জন্য আমরা প্রথম থেকে উদ্বুদ্ধ করে আসছি। কৃষি বিভাগের উদ্যোগে খুশি কৃষকরা। বিঘা প্রতি ফলন বাড়লে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব আশা কৃষকদের। খেতে পোকামাকড় কম হয়েছে এবছর, এতে আমি খুশি। আলো বাতাস, ধান শুবাইছে ভালো। আল্লাহ তাআলা চাইলে উপরে ধান ইনশাআল্লাহ বেশি হবে। হাইব্রিড বীজ পাইছি, আমরা আবাদ করছি, আশা করি ফলন বেশি পাবো। মানে এই যে বীজ, সুন্দর বীজ পাইতেছি, তারপরে এই যে পোকামাকড় আসতেছে না, বিষাক্ত কোনো জিনিস আমি খাইতেছি না, এই দিক দিয়ে অনেক লাভবান। জেলায় এবছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,71,225 হেক্টর জমিতে। এর মধ্যে 23,305 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীতে দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হয় 2,39,000 শিশু ও মাতৃমৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি প্রতিবেদন। করোনা মোকাবেলায় বিভিন্ন দেশের সরকারের নেয়া নানা পদক্ষেপের প্রভাব বিবেচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার 6 দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। নেপাল ও বাংলাদেশে মারাত্মক অপুষ্টিতে ভোগা 80% শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। একই চিত্র দেখা গেছে ভারত, পাকিস্তানেও। শিশু মৃত্যুহার বেড়েছে ভারতে 15.4% আর বাংলাদেশের 13%। অন্যদিকে শ্রীলঙ্কায় মাতৃমৃত্যু হার বেড়েছে 21.5%, পাকিস্তানে 21.3%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড UNFPA এর সহযোগিতায় প্রতিবেদনটি করা হয়েছে। বিশ্বে একদিনে করোনায় 9,600 মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে 5,24,000 মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 26,91,000 ছাড়ালো। আর মোট আক্রান্ত 12,17 লাখের বেশি। সবচেয়ে বেশি মৃত ও আক্রান্ত ব্রাজিলে। একদিনে 2,700-র বেশি প্রাণহানি ও 90,000 নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে মারা গেছে 1,200 মানুষ, নতুন রোগী 61,000।
এছাড়াও ফ্রান্সে ৩৮,০০০, ভারতে ৩৫,০০০, পোল্যান্ডে ২৫,০০০ ও ইতালিতে ২৩,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। আগামী ৫ বছরে ৫ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঘোষণা করা হয় ১০ দফা নির্বাচনী ইশতেহার। এদিকে ২ জায়গায় ভোটার হওয়ায় বিজেপির শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাতিলের দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচনের ইশতেহার তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, এখানে আমি উপস্থাপনা করছি। বেকারত্ব কমানো, বিধবা ভাতা, সহজ শর্তে শিক্ষা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাড়ি থেকে এক সংবাদ সম্মেলনে ইশতেহার দেন তিনি। যা যা প্রতিশ্রুতি ছিল, আমরা ১০০ জায়গায় ১১০% আরো বেশি কাজ করেছি। যে কাজগুলো ইতিমধ্যে আমরা করে গেছি তা সারা পৃথিবীর নজর কেড়েছে এবং আপনারা জানেন আমাদের অনেকগুলো কাজ সারা বিশ্বে ১ নম্বর হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার তৃণমূল নেত্রীর। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। জয়ী হলে রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা করে দেওয়ারও অঙ্গীকার করেন। এক জাতি, এক প্রাণ, একতা, যত মত তত পথ, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চাই এবং বাংলা তার বারবার প্রমাণ দিয়েছে বাংলায় কখনো ভাগাভাগি হয়নি। আমি এখনো পর্যন্ত যারা বামপন্থী বন্ধুরা আছেন, যারা নো ভোট টু বিজেপি বলছেন, আমি তাদের অভিনন্দন জানাই। এছাড়া আবাসন, বিদ্যুৎ ও পানীয়র ক্ষেত্রে বিশেষ প্রকল্পের কথাও জানান ইশতেহারে। এর আগে ১১ মার্চ ইশতেহার ঘোষণার কথা থাকলেও নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনায় তা পিছিয়ে যায়। এদিকে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানায় তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় শুভেন্দুর নাম ২ জায়গায় থাকার অভিযোগ দলটির। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে ইয়াঙ্গুনে সেনা বিরোধীদের ওপর আবারও পুলিশের গুলি, তবে বুধবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে ক্ষুব্ধরা। ইয়াঙ্গুন ছাড়াও মিয়ানমারে বেশ কটি জেলায় বিক্ষোভ হয়েছে। এ পর্যন্ত ১৮০ জনের বেশি গণতন্ত্রকামী নিহত হয় বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা এএপিপি। সেনাবিরোধী বিক্ষোভে সহিংসতা বন্ধে জান্তার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সবচেয়ে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু সমিতি। এ নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত বিবৃতি আসতে পারে বলে জানিয়েছে সমিতি। সোমবার বন্ধ হওয়া মোবাইল ইন্টারনেট এখনও চালু হয়নি। এতে স্থগিত করা হয় সূচির শুনানি। পরবর্তী তারিখ ২৪ মার্চ। কুইন্সটাউন থেকে এখন ডানেডিনে বাংলাদেশ দল। এখানে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে প্রস্তুতিতে মনোবল বাড়ানোর লক্ষ্য টাইগারদের। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে হয়েছে ৫ দিনের অনুশীলন ক্যাম্প। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। বোলাররা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছেন ব্যাটসম্যানরা। ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চে পরের ম্যাচ ২৩ মার্চ, আর শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ ওয়েলিংটনে। ওয়ানডের পর আছে ৩ ম্যাচের টি-20 সিরিজ। ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি। শেষ ১৬র দ্বিতীয় লেগে আতলেতিকোর বিপক্ষে জয় ২-০ গোলে। এতে ৩-০ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে থমাস টুখেলের দল। অ্যাওয়ে ম্যাচে ১ গোলের জয়ে এগিয়ে ছিল চেলসি। ঘরের মাঠে পাল্টা আক্রমণে ৩৪ মিনিটে প্রথম সাফল্য পায় দ্য ব্লুজ। ভের্নারের ক্রসকে জালের লক্ষ্য দেন হাকিম জিয়েক। দ্বিতীয়ার্ধেও অব্যাহত স্বাগতিকদের দাপট। ম্যাচের ইনজুরি টাইমে আতলেতির হতাশা বাড়ান এমারসন। এই জয়ে ১৩ ম্যাচ অপরাজেয় রইল চেলসি। অন্যদিকে দ্বিতীয় লেগেও লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথমে দলকে এগিয়ে নেন লেভানডস্কি, পরে ব্যবধান বাড়ান চুপোমোটিং। লাৎসিওর হয়ে ১ গোল শোধ দেন পারলো। ৬-২ অ্যাগ্রিগেটের শেষ ৮-এ বায়ার্ন। ইউরোপা লিগে রাতে শেষ ৮ নিশ্চিতের লড়াই। এসি মিলানের মাঠে লড়বে ম্যান ইউনাইটেড। ম্যাচ শুরু রাত ২টায়। অন্যদিকে রাত ১১টা৫৫ আর্সেনালে অতিথি অলিম্পিয়াকোস। ঘরের মাঠে ১ অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে নামবে এসি মিলান। সাবেক ক্লাবের বিপক্ষে লড়তে প্রস্তুত জলাতান ইব্রাহিমোভিচ। শুরুর একাদশে ফিরছেন হাকান কালহানগোলু ও থিও হার্নান্দেজ। নিষেধাজ্ঞায় থাকছেন না আন্তে রেবিচ। চোট সমস্যায় ভুগছে ম্যান ইউনাইটেডও। পল পগবা ও ফন্টিবিকের খেলা নিয়ে আছে শঙ্কা।
আগে থেকে নেই অ্যান্থনি মার্শিয়াল, পরিসংখ্যানে এগিয়ে রেড ডেভিলস। সবশেষ 5 দেখায় 3 ড্রয়ের বিপরীতে 2 জয় ম্যান ইউনাইটেডের। 3 জাতি টুর্নামেন্টের শিরোপায় চোখ ফুটবলারদের। নেপালের বিরুদ্ধে কন্ডিশন চিন্তার কারণ, তবে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য সোহেল সুমনদের। চ্যাম্পিয়ন হতে সর্বোচ্চ দিতে মুখিয়ে সবাই। আজ দুপুরে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বেঙ্গল টাইগার্স। বৃহস্পতিবার নেপাল যাবে জাতীয় দল। আগের দিন কাজী সালাউদ্দিন দেখা করলেন ফুটবলারদের সাথে। দলকে চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। শিরোপা জেতার সাহসী যেন দিয়ে গেলেন বাফুফে সভাপতি। দেশের শেষ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে সাদ সুফিলরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টুর্নামেন্টের 5 দিন আগেই নেপাল যাচ্ছে টিম বাংলাদেশ। কোচের কাছে শিরোপা হবে বোনাস, লক্ষ্য বিশ্বকাপ বাছাই প্রস্তুতি। কিন্তু ফুটবলাররা জিতেই ফিরতে চান। নেপালের মাঠে খেলতে গেলে আমাদের একটু ডিফিকাল্ট হয়, তারপরও যেহেতু আমরা একটু আগে যাচ্ছি, আমরা এটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা চাবো যে ট্রফিটা আমাদের দেশে নিয়ে আসতে, বাট এই জিনিসটা আপনি এখন যে যত ভালো টিমই হোক কেউ বলতে পারবে না ওভার কনফিডেন্স দিয়ে যে আমি ট্রফি নিয়ে আসবো। ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল না পাওয়া এদেশের ফুটবলে নিয়মিত চিত্র, সেটা বদলে দিতে প্রস্তুত আছেন সুমন রেজা। উত্তর বাড়িধারার এই ফরওয়ার্ড লিগে করেছেন 6 গোল। জীবন ভাইয়ের জায়গায় খেলতে পারলে নিজেদের ভালো লাগবে। জীবন ভাই একজন অভিজ্ঞ স্ট্রাইকার, সেই পজিশনটায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। আমি যে একজন স্ট্রাইকার হিসেবে দলে আসছি, কোচ জেমিডে এখানে আমাকে সুযোগ দিলে অবশ্যই আমি ভালো করব। জামাল ভুঁইয়াকে ছাড়াই দেশের মাটিতে প্রস্তুতি শেষ করেছে বেঙ্গল টাইগার্স। তবে নেপালে অনুশীলনের প্রথম দিন থেকেই অধিনায়ককে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে 3 মাসের মধ্যে একদিনের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত। টিকা নিলেও স্বাস্থ্যবিধি না মানায় কারণ, বলছেন চিকিৎসকরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন। অবদান স্মরণ বিশ্ব নেতাদের, অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষক। মন্ত্রণালয়ের কাছে ঝরে পড়াদের হিসাব নেই। স্বাস্থ্যবিধি মেনে আজ শুরু হচ্ছে অমর 21শে গ্রন্থমেলা। পরিসর হচ্ছে দ্বিগুণ, মাস্ক পরা বাধ্যতামূলক। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।